Let me make it very clear to you, leave no doubt, that the state language of Pakistan is going to be Urdu and no other language. 1952 ভাষা আন্দোলনে ছাত্রদের উপর গুলি, 66 6 দফা প্রত্যাখ্যান এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার, 70-এর নির্বাচনে জয়লাভের পরও রাষ্ট্র পরিচালনায় বাধা দেওয়া। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর এরকম হাজার হাজার দুর্নীতির চরম শিখরে পৌঁছে গিয়ে পূর্ব পাকিস্তান সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এক নতুন রাষ্ট্রের, বাংলাদেশ। ইস্ট পাকিস্তান, যেটা এখন বাংলাদেশ। জেনারেল নিয়াজি তার আর্মি ফোর্সকে ইস্ট পাকিস্তানের প্রত্যেক হিন্দুদের ধরে ধরে খুন করার অর্ডার দেন। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী হিন্দুদের খুঁজে খুঁজে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। ঠিক তখনই পর্দার আড়ালে বসে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক প্রমাণ জারি করেন এবং রাতোরাত 30,000 নির্দোষ মাসুম লোকেদের মিহি প্রাণ নিস্তেজ নিষ্প্রাণ করে দেন। যাই হোক, এইসবে শুরু হয় 1947-এর ভারত ভাগের পর, যখন পাকিস্তানকে ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তানের দুভাগে ভাগ করা হয়। সেই সময় পাকিস্তানি গভর্নমেন্ট চাইছিল যে পাকিস্তান যেন এক পিওর ইসলামিক দেশ হয়। ভাষা, নির্বাচন, হিন্দুদের ওপর অত্যাচার এসবের পরিপ্রেক্ষিতে ইস্ট পাকিস্তানের বাঙালি লোকজন ওয়েস্ট পাকিস্তানকে ব্যাপকভাবে বিরোধিতা করতে লাগে। আর এই সব কিছুকেই কেন্দ্র করে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হতে থাকে। তারপর আসে ওই কালো রাত, যখন পুরা বিশ্ব পাকিস্তানের এক শয়তানি রূপ দেখে। ওয়েস্ট পাকিস্তানের আর্মি ট্রুপস গোপনে রাতের আধারে ইস্ট পাকিস্তানের মধ্যে ঢুকে পড়ে। ঢাকা শহর থেকে তাদের অপারেশন শুরু করে। তারা মধ্যরাতে প্রথম ধাপে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্টুডেন্টদের হোস্টেল থেকে টেনে হিসড়ে খোলা ময়দানে নিয়ে আসে। তাদের উপর বন্দুক তাক করে নিজেদেরকে নিজেদের কবর খুঁড়তে বলে এবং তাদের দিয়ে কবরের সামনে তাদেরকে গুলি করে হত্যা করে। এরকমভাবে একদম খেলনার মতো করে সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 7,000 স্টুডেন্টকে হত্যা করে। কিন্তু ইয়ে তো কেবল শুরু ছিল। সেই রাতে ওরা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ওয়েস্ট পাকিস্তানে নিয়ে যায়। ইউনিভার্সিটিতে এই মাস মারার শেষ করে পাকিস্তানি সেনারা ঢাকার আরও এলাকায় আক্রমণ চালায়, ঘর বাড়ি জ্বালায়, ঘুমিয়ে থাকা মানুষদেরকে হঠাৎই টেনে হিঁচড়ে এনে গুলি করে হত্যা করে, বাবা মায়ের চোখের সামনে তাদের সন্তানকে হত্যা করে, মহিলাদেরকে রেপ করে। তারা এমনটাই হিংস্র হয়ে ওঠে, বাবার সামনে মেয়েকে রেপ করে বাবাকে এও পর্যন্ত বলেছে, তুইও আমাদের সাথে সামিল হ। আর তাদের এই বাহিনীর নাম কি ছিল জানেন? পাকিস্তানি শান্তি বাহিনী। এ যেন শান্তি নয়, অশান্তি। বাংলার মানুষের স্বস্তির নিঃশ্বাস না ফেলতে পারার অশান্তি। এই শান্তি বাহিনীর করা এমন অনেকগুলো বেদনাদায়ক ঘটনায় ঢাকা এবং পুরাই পূর্ব পাকিস্তানে আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ে। মাত্র 1 সপ্তাহের মধ্যে 30,000 লোককে নির্মমভাবে হত্যা করা হয়। অপারেশন সাসনাইটের এই বেদনাদায়ক দৃশ্য পূর্ব পাকিস্তানের মানুষের হৃদয়ে জ্বলা স্বাধীনতার আগুন কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং শুরু হয় 1971-এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্বে তিনি ইস্ট পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে দেন। তিনি বলেছিলেন, এখন থেকে আমরা আর পাকিস্তানের অংশ নই, এখন থেকে আমরা বাংলাদেশ। 26শে মার্চের প্রথম প্রহারে এই ঘোষণা ইপিআর-এর ট্রান্সমিটারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে। ঘোষণা হয় 1971-এর স্বাধীনতা যুদ্ধের। 1 সপ্তাহ ধরে গণহত্যা চালার কারণে অর্ধেক লোক ঢাকা ছেড়ে চলে যায়। সমস্ত ফরেন জার্নালিস্টদের ডিপোর্ট করা হয়, রেডিও অপারেশনও শাটডাউন করা হয়। ওই সময় এক মিলিটারি অ্যাপয়েন্টেড পাকিস্তানি জার্নালিস্ট অ্যান্থনি মাস্কার ইনাস পলায়ন করে ইউকেতে চলে যান এবং 13 জুন 1971-এ উনি যা যা দেখেছিলেন তা দ্য সানডে টাইমস নামে একটি আর্টিকেলে পাবলিশ করেন। এই আর্টিকেলের মাধ্যমে প্রথমবার বাকি বিশ্ব বুঝতে পারে বাংলাদেশে আসলে কী হচ্ছে। ইন্দিরা গান্ধী নিজে এই আর্টিকেলকে পড়েন এবং মোটিভেট হন কিছু অ্যাকশন নেওয়ার জন্য। এই ক্র্যাকডাউনের পর আওয়ামী লীগের কয়েকজন নেতা সেফটির জন্য ইন্ডিয়া চলে যান। কলকাতায় পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। শেখ মুজিবুর রহমানকে প্রেসিডেন্ট এবং তাজউদ্দিন আহমেদকে প্রাইম মিনিস্টার ঘোষণা করা হয়। 1971-এ বাংলাদেশ পাকিস্তান যে যুদ্ধ চলে, এই যুদ্ধ ইন্ডিয়ার জন্য এক হুমকি হয়ে দাঁড়ায়। হুমকির কারণ হলো রেফিউজি বা শরণার্থী।
প্রায় 1 কোটির বেশি রেফিউজি ইন্ডিয়ায় আশ্রয় নেয়। তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভাবে এই 1 কোটি লোকেদের একটি অনির্দিষ্ট সময় পর্যন্ত ভরণ পোষণ করা ইন্ডিয়ার জন্য ইকোনমিক্যালি বেশ খারাপ প্রভাব পড়বে। তার চেয়ে বরং যুদ্ধে পূর্ব পাকিস্তানের পক্ষে অংশ নিয়ে এই লোকেদের বাঁচানো আরও বেশি সহজ হবে। ইন্দিরা গান্ধী জেনারেল শ্যাম মানেক শাহকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে এবং ইস্ট পাকিস্তানে এন্ট্রি করার জন্য রেডি হতে বলেন। প্রাথমিকভাবে জেনারেল শ্যাম মানেক শাহ যুদ্ধের জন্য এত বেশি কনফিডেন্ট ছিলেন না যে এত কম সময়ের মধ্যে ইন্ডিয়া প্রিপেয়ার হতে পারে এবং এই যুদ্ধে জিততে পারবে। আর তাছাড়া ইন্দিরা গান্ধী যখন প্রস্তুতি নিতে বলে তখন বর্ষার সিজন চলে। সেই সময় পূর্ব পাকিস্তানে বর্ষার সিজনে প্রচুর পরিমাণে বৃষ্টি হতো এবং বাংলার মাঠ ঘাট তলিয়ে যেত। তাই প্রথম দিকে তিনি রিজেক্ট করে দেন এবং রিজাইন করার জন্য অফার করেন। তখন ইন্দিরা গান্ধী ওনার উপর কনফিডেন্ট রাখেন এবং পুরো স্বাধীনতা দিয়ে দেন, বলেন যখন ঠিক মনে হয় তখনই যেন অপারেশন শুরু করা হয়। যেহেতু সেই সময় ইস্ট পাকিস্তানে প্রবেশ করা ঠিক ছিল না, এই কারণে ওই সময়টাতে মুক্তিবাহিনী গঠন করা হয় এবং তাদেরকে ট্রেনিং প্রদান করা হয় যেন ঠিক সময় মতো মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী শত্রুর মোকাবেলা করতে পারে। জুলাই আসতে আসতে ইন্দিরা গান্ধী ইস্ট পাকিস্তানকে ইস্ট পাকিস্তান বলা বন্ধ করে দেয় এবং একে বাংলাদেশ বলা শুরু করে। ওই সময় পর্যন্ত ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব অথবা বাংলাদেশকে সাহায্য করার জন্য ইন্ডিয়ান সেনা সদস্য অর্থাৎ মিত্রবাহিনী বাংলাদেশে প্রবেশ করেনি। প্রথমবারের মতো পাকিস্তান ভারতের বিরুদ্ধে অপারেশন চেঙ্গিস খান লঞ্চ করে এবং পাকিস্তানের পাশাপাশি অবস্থিত ইন্ডিয়ার কয়েকটি প্রদেশে একের পর এক বোম ফেলতে শুরু করে। कुछ ही घंटे पहले पाकिस्तानी हवाई जहाजों ने हमारे अमृतसर, पठानकोट, श्रीनगर, अवंतीपुर, उत्तरलाई, जोधपुर, अंबाला और आगरे के हवाई अड्डों पर बमबाजी की। ওরা যেমনটা ভাবে ইন্ডিয়া তো এমনিতেই যে কোনো সময় বাংলাদেশকে সাহায্য করার জন্য যুদ্ধে ইন্টারাপ্ট করতে পারে, তাই পাকিস্তান আগে থেকেই ইন্ডিয়ার উপরে অ্যাটাক করে। যেহেতু প্রথমে পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়া লড়ার ওইভাবে কোনো কারণ ছিল না, পাকিস্তান হামলা করার পরে ইন্ডিয়ার জন্য পাকিস্তানের বিপক্ষে লড়া আরও সহজ হয়ে যায়। তখন বিষয়টা কিছুটা এরকম এসে দাঁড়ায়, কারণ ওই সময় ইন্ডিয়ার যে মিলিটারি স্ট্র্যাটেজি এবং মিলিটারি পাওয়ার ছিল তা পাকিস্তানের কম্প্যারিজনে অনেক বেশি। তখন ইন্ডিয়া পাকিস্তান সীমান্তে মোটামুটি প্রোটেক্ট রাখার মতো মিলিটারি মোতায়েন করে এবং বাংলাদেশের গ্রাউন্ডে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে যৌথ বাহিনী কাজ করতে শুরু করে। বাংলাদেশ পাকিস্তান ওয়ারে ইন্ডিয়া সামিল হতেই পাকিস্তান ইউনাইটেড নেশনসে আপিল করে যেন ইন্ডিয়াকে সিজফায়ার করার জন্য ফোর্স করা হয়। ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল 4 ডিসেম্বর অ্যাসেম্বল করে। ওই সময় ইউএসএ পাকিস্তানের ফেভারে বেশি ছিল, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ইন্ডিয়ার ফেভারে বেশি ছিল। সেই সময় ইউএসএ সহ চায়না এবং ইউকেও পাকিস্তানের সাপোর্ট করছিল। তারা চাচ্ছিল ইন্ডিয়া যেন ইমিডিয়েটলি সিজফায়ার করে এবং তাদের নিজেদের ট্রুপসকে উইথড্র করে নেয়, কিন্তু সোভিয়েত ইউনিয়ন এই রেজলিউশন দুবার ভেটো করে দেয়। পরে ইউকে এবং ফ্রান্সও বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছিল এটির সাক্ষী হয়ে তারাও ভোট করতে নাকচ করে দেয়। ভুটান বাংলাদেশকে অফিসিয়ালি রিকগনাইজ করা প্রথম দেশ হয়। এই দিন ইন্ডিয়াও বাংলাদেশকে অফিসিয়ালি রিকগনাইজ করে নেয়। 12 ডিসেম্বর আসতে আসতে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে পাকিস্তান এক বড় হার সামনে দেখছিল। তখন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার জুলফিকার আলী ভুট্টো আমেরিকার সাথে ডিসকাস করতে দ্রুত নিউ ইয়র্ক চলে যান। ডিসকাসের বিষয় ছিল যে এখানে কিভাবে একটা সিজফায়ারের কেস করা যায়। তবে এই প্রপোজাল ফাইনালাইজ করতে 4 দিন সময় লাগতো, কিন্তু ততক্ষণ ইস্ট পাকিস্তানে পাকিস্তানের মিলিটারি অলরেডি সারেন্ডার করে দেয় এবং দুর্ভাগ্যবশত এই যুদ্ধ শেষ হয়ে যায়। তখন ইউনাইটেড নেশনসে থাকা জুলফিকার আলী ভুট্টো রাগে ফ্রাস্ট্রেশনে নিজের বক্তব্য পেশ না করেই কাউন্সিল ত্যাগ করেন। Why should I waste my time here in the Security Council? I'm going. ঢাকায় এখনও পাকিস্তানি আর্মি। ইন্ডিয়ান আর্মি ঢাকা শহর চারিদিক থেকে ঘিরে ফেলে এবং পাকিস্তানি আর্মিদের সারেন্ডার করার জন্য 30 মিনিট টাইম দেওয়া হয়। লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি উইদাউট রেজিস্ট্যান্সে সারেন্ডার করে দেয় এবং ইস্ট পাকিস্তানি বসা সরকার ইমিডিয়েটলি কোলাপস হয়ে যায়।
এই দিন বিকেলবেলা অর্থাৎ 16ই ডিসেম্বর 1971 স্ট্রিক ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সাইন করা হয়। জন্ম হয় নতুন এক সোনার বাংলায়। 93,000-এর বেশি পাকিস্তানি ট্রুপস ইন্ডিয়ান ফোর্স এবং বাংলাদেশি লিবারেশন ফোর্সের সামনে সারেন্ডার করে। এটি ওয়ার্ল্ড ওয়ার 2-র পরে বিশ্বের সবচেয়ে বড় সারেন্ডার ছিল, যে সারেন্ডার গিনেস বুক অব ওয়ার্ল্ডেও নাম উঠেছে। পরের বছর 1972 সালে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এক সিমলা এগ্রিমেন্ট সাইন করা হয়। এই এগ্রিমেন্ট অনুসারে পাকিস্তান বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।